আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, ওয়াকফ বিল। এই বিলটি ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমরা জানব এটি কি, কেন এটি আনার প্রয়োজন পড়ল, এর ইতিহাস কি, এর পক্ষে বিপক্ষে যুক্তি কি কি, বর্তমানে এটির অবস্থা কি এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এর প্রভাব বোঝার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী পর্বের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। তাহলে শুরু করা যাক। ওয়াকফ হলো ইসলামিক আইনের একটি ধারণা যেখানে কোনো ব্যক্তি তার সম্পত্তি ধর্মীয়, জনহিতকর বা দাতব্য কাজের জন্য স্থায়ীভাবে দান করে। ভারতে এই সম্পত্তি ব্যবস্থাপনার জন্য রয়েছে ওয়াকফ বোর্ড। বর্তমানে যে ওয়াকফ বিল নিয়ে আলোচনা হচ্ছে তা হল ওয়াকফ সংশোধনী বিল 2024। এই বিলটি 8ই আগস্ট 2024-এ ভারতের লোকসভায় পেশ করা হয়। এটির মাধ্যমে 1923 সালে মুসলমান ওয়াকফ আইন বাতিল এবং 1995 সালের ওয়াকফ আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বিলটির নতুন নাম প্রস্তাবিত হয়েছে ইউনাইটেড ওয়াকফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট 1995। এর মূল উদ্দেশ্য হল ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা এবং ক্ষমতায়ন আনা। ওয়াকফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমস্যা দেখা দিচ্ছে। ভারতে প্রায় 8 লাখের বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার মোট আয়তন প্রায় 9 লাখ একর। কিন্তু এই সম্পত্তিগুলোর মধ্যে অনেকগুলোরই সঠিক হিসেব নেই। দুর্নীতির অভিযোগ উঠেছে এবং বেআইনি দখলের ঘটনাও ঘটেছে। কেন্দ্রীয় সরকারের মতে বিদ্যমান আইনে ত্রুটি রয়েছে, যার ফলে ওয়াকফ বোর্ডগুলো ঠিকভাবে কাজ করতে পারছে না। উদাহরণস্বরূপ, কোনো সম্পত্তি ওয়াকফের আওতায় পড়বে কিনা তা নির্ধারণের ক্ষমতা বোর্ডের হাতে ছিল, যা অনেক সময় বিতর্কের জন্ম দিয়েছে। এই বিলের মাধ্যমে সরকার চায় সম্পত্তি জরিপ, নিবন্ধন এবং বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া আরও সুনির্দিষ্ট করতে। তাই স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার জন্য এই সংশোধনী প্রয়োজন বলে মনে করা হয়েছে। এবার আসি ওয়াকফের ইতিহাসে। ওয়াকফের ধারণা ইসলামের প্রথম যুগ থেকেই চলে আসছে। বলা হয় প্রফেট মুহাম্মদের সময় থেকে এটি ধর্মীয় ও সমাজ কল্যাণমূলক কাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে। ভারতে ওয়াকফের আইনি কাঠামো শুরু হয় ব্রিটিশ আমলে। 1913 সালে প্রথম মুসলমান ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট পাশ হয়। তারপর 1923 সালে মুসলমান ওয়াকফ আইন আনা হয়, যা ওয়াকফ সম্পত্তির হিসেব রাখার জন্য প্রণীত হয়েছিল। স্বাধীনতার পর 1954 সালে ওয়াকফ অ্যাক্ট পাশ হয়, যা পরে 1995 সালে সংশোধিত হয়। 1995 সালের আইনে প্রতি রাজ্যে ওয়াকফ বোর্ড গঠন এবং সম্পত্তি ব্যবস্থাপনার বিধান রাখা হয়। কিন্তু সময়ের সাথে সাথে এই আইনের সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে, যেমন দুর্নীতি, অদক্ষতা এবং বিরোধ নিষ্পত্তিতে বিলম্ব। তাই 2024 সালে এই নতুন সংশোধনী বিল আনা হয়েছে। বিরোধী দল ও অনেক মুসলিম সংগঠন এই বিলের সমালোচনা করেছে। প্রথমত, তারা বলছে এটি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ। ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখার প্রস্তাবকে তারা মুসলিম সম্প্রদায়ের অধিকারের ওপর আঘাত বলে মনে করছে। দ্বিতীয়ত, সম্পত্তি জরিপের জন্য কালেক্টরের হাতে ক্ষমতা দেওয়ায় সরকারি হস্তক্ষেপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তৃতীয়ত, বিরোধীরা বলছে এই বিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। উদাহরণস্বরূপ, তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটি মুসলিম সম্প্রদায়ের ঐতিহ্য ও ধর্মীয় অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত। চতুর্থত, অনেকে মনে করেন বিদ্যমান আইনের ত্রুটি সংশোধন করা যেত, নতুন বিল আনার প্রয়োজন ছিল না। এখন দেখা যাক এই বিলের পক্ষে যুক্তিগুলো কি কি। প্রথমত, সরকার বলছে এই বিল ওয়াকফ সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে। যেমন সম্পত্তির জরিপের দায়িত্ব এখন জেলা কালেক্টরের হাতে দেওয়া হয়েছে, যা আগে ওয়াকফ বোর্ড করত। এতে নিরপেক্ষতা বাড়বে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, বিলে বলা হয়েছে যে কেউ ওয়াকফ সম্পত্তি দান করতে চাইলে তাকে কমপক্ষে 5 বছর ইসলাম পালন করতে হবে এবং সম্পত্তির মালিকানা থাকতে হবে। এটি জালিয়াতি রোধ করবে। তৃতীয়ত, বোর্ডে অমুসলিম সদস্য এবং নারীদের অন্তর্ভুক্তি বৈচিত্র্য এবং সমতা আনবে। চতুর্থত, ট্রাইব্যুনালের সিদ্ধান্তের বিরুদ্ধে 90 দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে, যা আগে ছিল না। এটি বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়াবে। 2024 সালের 8ই আগস্ট
লোকসভায় বিলটি পেশ করা হয়। তীব্র বিরোধিতার মুখে এটি ৩১ সদস্যের একটি যৌথ সংসদীয় কমিটি অর্থাৎ জেপিসির কাছে পাঠানো হয়। এই কমিটিতে ২১ জন লোকসভা সদস্য এবং ১০ জন রাজ্যসভা সদস্য ছিলেন। কমিটি জনগণ, এনজিও, বিশেষজ্ঞ ও স্টেক হোল্ডারদের কাছ থেকে মতামত নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে, যা ২৯শে জানুয়ারি ২০২৫-এ গৃহীত হয়। এনডিএ সদস্যদের ১৪টি সংশোধনী গৃহীত হলেও বিরোধীদের ৪৪টি প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। প্রতিবেদনটি ৩রা ফেব্রুয়ারি ২০২৫-এ লোকসভায় পেশ করা হয়। আজ ১লা ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সর্বশেষ আপডেট অনুযায়ী বিলটি লোকসভায় পুনরায় পেশ করার প্রস্তুতি চলছে। সরকার এটি আজই টেবিল করতে পারে বলে জানা গেছে এবং ৮ ঘন্টা আলোচনার সময় নির্ধারিত করা হয়েছে। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, বিলের কপি এখনও সব দলের কাছে পৌঁছয়নি। সমাজবাদী পার্টি ও বিজেডির মতো দলগুলো এর বিরোধিতার ইঙ্গিত দিয়েছে, যখন শিবসেনার মিলিন্দ দেওরা এটিকে সমর্থন করেছেন। জেডিইউ এর মতো সরকারি মিত্র দল বিলের কপি দেখে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। বিরোধীরা এটিকে ভারতের মতো মতৈক্যের দেশে অশান্তি সৃষ্টির প্রয়াস বলে সমালোচনা করেছে। আগামী কয়েকদিনে এটি পাশ হবে কিনা তা নির্ভর করছে রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠতার উপর। এবার আসুন প্রথমে দেখে নেওয়া যাক ওয়াকফের বাস্তবের ইতিবাচক দিকগুলো। দিল্লির হজরত নিজামুদ্দিন দরগার আশেপাশে ওয়াকফ সম্পত্তি দীর্ঘদিন ধরে দরিদ্রদের জন্য আশ্রয় ও খাদ্য সরবরাহে ব্যবহৃত হচ্ছে। এই সম্পত্তি থেকে প্রাপ্ত আয় দিয়ে প্রতিদিন শতাধিক মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। আরেকটি উদাহরণ হলো মুম্বাইয়ের হাজি আলী দরগা, যেখানে ওয়াকফ সম্পত্তির আয় শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য ব্যয় করা হয়। এই দুটি ক্ষেত্রে দেখা যায় ওয়াকফ তার মূল উদ্দেশ্য অর্থাৎ সমাজ কল্যাণ পূরণ করতে সক্ষম হয়েছে। কিন্তু এবার আসি ওয়াকফ আইনের নেতিবাচক প্রয়োগের কিছু উদাহরণে, যা বর্তমান বিলের প্রয়োজনীয়তাকে তুলে ধরে। প্রথম উদাহরণ, কেরালার কোকিচোরে একটি ওয়াকফ সম্পত্তি নিয়ে বিরোধ। এখানে একটি পুরনো মসজিদের জমি ওয়াকফ বোর্ড দাবি করে, যদিও স্থানীয় হিন্দু পরিবারের দাবি এটি তাদের পৈতৃক সম্পত্তি। ২০১৮ সালে ওয়াকফ বোর্ড এই জমি দখল করে নেয়, কিন্তু কোনো সঠিক দলিল বা জরিপ ছাড়াই। ফলে এই পরিবার আদালতে যায় এবং মামলা এখনও চলছে। এই ঘটনা দেখায় ওয়াকফ বোর্ডের একতরফা ক্ষমতা কিভাবে অপব্যবহার হতে পারে। দ্বিতীয় উদাহরণ, উত্তরপ্রদেশের মিরাটে। এখানে একটি ওয়াকফ সম্পত্তি, যা একটি কবরস্থান হিসেবে নিবন্ধিত ছিল, ২০২০ সালে বোর্ডের কর্মকর্তারা ব্যক্তিগত লাভের জন্য বিক্রি করে দেয়। স্থানীয়রা প্রতিবাদ করলে তদন্তে দুর্নীতির প্রমাণ মেলে, কিন্তু কোনো শাস্তি হয়নি। এটি ওয়াকফ বোর্ডের জবাবদিহিতার অভাব এবং দুর্নীতির একটি স্পষ্ট চিত্র। তৃতীয় উদাহরণ, বেঙ্গালুরুর একটি ঘটনা। ২০২২ সালে ওয়াকফ বোর্ড ২০০ একর জমি দাবি করে, যেখানে কৃষকরা প্রায় ৫০ বছর ধরে চাষ করে আসছিল। বোর্ডের দাবি ছিল এটি ১৮০০ সালের ওয়াকফের জন্য দান করা হয়েছিল, কিন্তু কোনো লিখিত প্রমাণ না থাকায় এবং জরিপের অভাবে ১৫০টি পরিবার উচ্ছেদের মুখে পড়ে। এই ঘটনায় কৃষকরা আদালতে গেলেও বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় তারা জীবিকা হারিয়েছে। এই উদাহরণগুলো থেকে বোঝা যায় বর্তমান ওয়াকফ আইনে স্বচ্ছতা ও নিরপেক্ষতার অভাব কিভাবে সাধারণ মানুষের ক্ষতি করছে। তাই এই বিলের মাধ্যমে জরিপ, নিবন্ধন এবং জবাবদিহিতা জোরদার করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ওয়াকফ একটি জটিল ও স্পর্শকাতর বিষয়। এটি সম্পত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে পারে, আবার ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্নও তুলছে। এর ইতিহাস আমাদের দেখায় ওয়াকফ শতাব্দী ধরে সমাজ কল্যাণে ভূমিকা রেখেছে। পক্ষে বিপক্ষে যুক্তি এবং বাস্তব উদাহরণ থেকে বোঝা যায় এর প্রয়োগে ভারসাম্য রক্ষা করা জরুরি। বর্তমানে এটি পরীক্ষার মুখে রয়েছে এবং ভবিষ্যৎ এর চূড়ান্ত রূপ নির্ধারণ করবে। আপনারা কি মনে করেন? এই আলোচনা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করবে। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।